মৌসুমী বিশ্বাসের লেখা গল্প বালা। পুরো বাড়িতে শ্মশানের নিঃশব্দতা বিরাজ করছে। আত্মীয় স্বজন সবাই নিজের নিজের বাড়ি রওনা দিয়েছে। বাড়িতে এখন ওরা 3 জন। এই কয়েকদিন মানসীর খুব চাপ গেছে। পুরো বাড়িটাকেই ওকে সামলাতে হয়েছে। বিজন বাইরেটা সামলেছে, আর মানসী দুটোই সামলেছে। কারণ টাকার ব্যাগ, হিসেবের খাতা, আত্মীয় পরিজনদের দেখভাল করা সব কিছুই ও একা হাতে সামলেছে। এখন বাড়ি ফাঁকা। এখন ওর একটু স্বস্তি, একটু আরাম নেওয়ার ফুরসত হবে। রাতের খাবার মিটিয়ে মানসী ও শাশুড়ি মায়ের ঘরে ঢোকে। শাশুড়ি চলে যাওয়ার পর থেকে এই ঘরটা বন্ধই ছিল। শুধু দুবেলা একটু ধূপধুনো দেওয়ার জন্য খোলা পড়েছে, বাকি সময়টা বন্ধই থেকেছে। আসলে এই ঘরটি ইট, কাঠ, পাথরের সমাহার হলেও এখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে ভানুমতির সব স্মৃতি। ভানুমতির বিয়ের পর শাশুড়ি মা ওকে এই ঘরটাই থাকার জন্য দিয়েছিলেন। সেই দিন থেকে আজ 70 বছর এই ঘরটিকে ভানুমতি নিজের জগৎ, পৃথিবী বানিয়ে ফেলেছিল। বাবার বাড়ি গেলেও সংসার করে একদিনের বেশি ভানুমতি থাকেনি। ভানুমতির নিজের মেয়ে বলতে একটি, তাও বিয়ে হয়েছে দূর শহরে। বছরে বড় জোর একবার আসে। বাবা থাকাকালীন বাবাকে দেখার আছিলায় তাও এসেছে, একদিন থেকেছে। কিন্তু বাবা চলে যাওয়ার পর বছরে একবারও আসে না। মাকে দেখার খুব ইচ্ছে হলে একদিনের জন্য এসে পরের দিনই ফিরে গেছে। মেয়ের বাড়ি ভানুমতির খুব একটা যাওয়া হয়নি। যতদিন ওর বর বেঁচে ছিল ততদিন বছরে একবার পুজোর আগে ভানুমতি মেয়ের বাড়ি যাওয়া হতো। কিন্তু স্বামী চলে যাওয়ার পর ভানুমতির আর মেয়ের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। স্বামী চলে যাওয়ার পর ভানুমতি নিজেকে এই 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ করে রেখেছিল। বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ কমতে কমতে একদিন এমন হলো যে ভানুমতির আর বাইরের পৃথিবীকে দেখার আগ্রহটাই হারিয়ে গেল। সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখত। ইচ্ছে হলে টিভি দেখত, আর না হলে ঘরে একা একাই বসে থাকত। শাশুড়ির সমস্ত জিনিসই মানসী ফেলে দিয়েছে। কি হবে ওই সব পুরনো জিনিস দিয়ে? তার থেকে বরং পুরনো ফেলে নতুন করে ঘরটা সাজিয়ে গুছিয়ে নিলে ওর বাবার বাড়ির লোকজন এলে থাকতে পারবে। আর সেই চিন্তা থেকেই বিজনকে কিছু জানতে না দিয়ে মানসী ওর মায়ের সব স্মৃতিচিহ্ন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। রাখার মধ্যে আছে একটা বড় বাক্স। ওটা মানসীর পছন্দ, তাই ঘরের এক কোণায় রেখে দিয়েছে। আর ভালো ভালো শাড়িগুলো তো একটা একটা করে ওই মহিলা সব মেয়েকেই দিয়ে দিয়েছে, নাতনিদেরও দিয়েছে। তবে সেরাগুলো নয়, সেরাগুলো একচেটিয়া অধিকার ওনার মেয়ের। ওকেও দিয়েছে, তবে ওর মন ভরেনি। তাই শরীর থেকে প্রাণ বের হয়ে গেছে এটা জানার সঙ্গে সঙ্গে মানসী আগে বাক্স খুলেছে। বাক্স খুলেই ওর ঈপ্সিত জিনিসগুলো আগে সরিয়ে রেখে তবে মায়া কান্নার ভান করেছে। মানসী আগে নিজের ঘরে যায়। ঘরে গিয়ে বিজন ঘুমিয়েছে কিনা সেটা পরখ করে নেয়। ছেলের ঘরে আলো নেভানো, তার মানে মানসী নিশ্চিন্ত যে ছেলে ঘুমিয়ে পড়েছে। মানসী শাশুড়ির ঘরের দরজা খুব সাবধানে খোলে। তারপর আস্তে আস্তে শাশুড়ির বাক্সটা খোলে। সেই বাক্সের মধ্যে একটা কারুকার্য খচিত কৌটো বের করে। কৌটো খোলার আগে ঘরের দরজাটা বন্ধ করে নেয়। কৌটো খুলেই একজোড়া বালা বেরিয়ে আসে, খুব সুন্দর খিলান দেওয়া বালা। মানসীর চোখ জল জল করে ওঠে। বারবার বালা জোড়া নেড়ে চেড়ে দেখে, তারপর আস্তে আস্তে নিজের হাতে পরে নেয়। তারপর ওর 2 চোখে যেন খুশি উপচে পড়ে। কিছুক্ষণ থাকার পর মানসী বালা জোড়া হাত থেকে খুলে যথাস্থানে রেখে দেয়। তারপর ঘরের দরজা বন্ধ করে আস্তে আস্তে বিজনের পাশে এসে শুয়ে পড়ে। এখন মানসী নিশ্চিন্ত, আর কোনো ঝামেলা থাকলো না। এখন থেকে ওর 3 জনের সংসার। মেয়েরা খুবই কম আসে। বড় মেয়ে তো সংসার ছেড়ে আসতেই পারে না, আর ছোট মেয়ে তো 3টে ছেলে মেয়ে নিয়েই পাগল, আসার সময়ই পায় না। আর বাবার বাড়ি সেও তো নাগালের মধ্যে। মাকে এখন ইচ্ছে মতন ডেকে নিতে পারবে। আর 20 চোখে তাকানোর মতো কেউ থাকলো না। মানুষও ওই একটা মানুষের জন্য বাবার বাড়ির লোককে ঠিকমতো আপ্যায়ন কোনোদিনই করতে পারেনি। ওর বাবার বাড়ির লোক এলেই ওই মহিলা চোখ জ্বালা করত। তাই অশান্তির জন্য মানুষই ওদের খুব একটা আসতে বলতো না। এখন সব আবর্জনা পরিষ্কার, আর কোনো প্রতিবন্ধকতা নেই। এখন থেকে এই বাড়ির সর্বময় কর্ত্রী মানসী।
মানুষের চোখ বন্ধ করেও এক অদ্ভুত আত্মতৃপ্তি অনুভব করে। ও শ্বশুরমশাই ভদ্রলোক ভালো ছিলেন, ছেলে বৌমা নাতি নাতনি বলতে অজ্ঞান ছিলেন। নিজের যা কিছু স্থাবর অস্থাবর ছেলের হাতে সমর্পণ করে গেছেন। মরার আগে মেয়েকে দেখতে চাওয়া তো দূরস্থ, নামটুকু পর্যন্ত করেননি। নিজের হাতের আংটিটি পর্যন্ত একমাত্র নাতিকে দিয়ে গিয়েছিলেন। আর ব্যাংকে সব টাকা নমিনি ওর বর। এখানে মেয়ের কোনো অধিকারই নেই। মানসিক খুব খুশি, কিন্তু ওই মহিলা ছিলেন মেয়ে বলতে অজ্ঞান। মানুষের একদম ভালো লাগতো না। শাশুড়ির মেয়েকে নিয়ে আদিক্ষেতা দেখে মনে মনে বলতো, অত যদি মেয়ের প্রতি ভালোবাসা, তবে মেয়ে তো নিয়ে গেলেই পারে, তার বেলায় নয়। সেই আমারই ঘাড়ে চেপে বসে আছে, আর থাকবে যতদিন শেষ ডাক না আসে। মানুষের শরীর জ্বলে যেত, কিন্তু মুখে একটা শুকনো হাসি লাগিয়ে রাখত। শ্বশুরমশাই মারা গেলে হাতে শাঁখা পলা লোহা বাঁধানো সব দিয়ে মেয়েরই হাত দিয়ে ভানুমতি একজোড়া সোনার বালা তৈরি করে নিয়েছিলেন। বালা জোড়া খুব সুন্দর ছিল। যেদিন মেয়ে এসে মায়ের হাতে বালা জোড়া পরিয়ে দিল, সেই দিনই ভানুমতি ওর শেষ ইচ্ছে সকলের সামনে প্রকাশ করে। ছেলেকে বউকে ডেকে সকলের সামনে ভানুমতি বলে, এই বালা জোড়া আমি মরে গেলে মৌকে দিস। ওর তো ওর বাবা কিছুই দেয়নি, এই বালা জোড়া আমার শেষ স্মৃতিচিহ্ন স্বরূপ ওর কাছে থাকবে। খোকা, বৌমা, তোমরা কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করো। যদি না দাও তবে আমার আত্মা শান্তি পাবে না। অতৃপ্ত হয়ে এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে। কি খোকা, তুই কথা দিলি তো? বৌমা, তুমি কথা দিলে তো? মানসী মাথা নেড়ে সায় দিয়েছিল, কিন্তু ব্যথায় বুকের ভেতরটা মুচড়ে উঠেছিল। মানসীর বাবা খুব গরিব। ও রূপ দেখে ও শ্বশুরমশাই একমাত্র ছেলের জন্য ওকে এই বাড়িতে বউ করে আনেন। বিয়ের সময় ওর বাবা ওকে তেমন বেশি একটা গয়নাগাটি দিতে পারেননি। যেটুকু না দিলে খারাপ দেখায় সেটুকুর ব্যবস্থা করতে গিয়ে ওর বাবার নাভিশ্বাস উঠেছিল। শ্বশুরবাড়ি থেকে এক প্রস্ত গয়না দিয়ে ও শাশুড়ি মা ওকে ঘরে তোলেন। বিয়ের পর বিজন যেটুকু গয়না তৈরি করে দিয়েছিল সেটুকু দুই মেয়ের বিয়ে দিতে গিয়ে হারাতে হয়েছে। এখন মানুষের সেইভাবে কোনো গয়না নেই। মেয়ের বাড়ি গেলে ঝুটো গয়না পড়ে যায়, ওর ভারী লজ্জা করে। বিজনকেও মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ দুই মেয়ের বিয়ে দিতে গিয়ে ওর ব্যবসার হাল বেহাল। সেই থেকে কেন মানুষই নিজেও জানে না, ওই বালা জোড়ার উপর ওর খুব মায়া পড়ে গিয়েছিল। খুব ইচ্ছে হতো বাবার বাড়ি মেয়ের বাড়ি গেলে শাশুড়ির কাছে বালা জোড়া চেয়ে পড়তে, কিন্তু লজ্জায় কোনোদিনও মুখ ফুটে চাইতে পারেনি। তবে লোভ ওকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। শুধু ও মনকে প্রবোধ দিত, সময় আসুক ওই বালা আমারই হবে। আমি বেঁচে থাকতে প্রাণে ধরে ওই বালা কাউকে দেব না, এই বালা আমার। আর ওনার মেয়ের তো অনেক আছে, আমার তো কিছুই নেই। এইটুকু আমায় দিলে কার কি যায় আসে। মানুষে মাঝে মাঝে আপন মনে বিড়বিড় করত, সেবা করব আমি, ভাত দেব আমি, মলমূত্র টানবো আমি। আর বালা পাবেন ওনার মেয়ে। বাহ, এ কেমন আবদার! মেয়েও বলিহারি, একবারও বলছে না আমার দরকার নেই, যাদের নেই তাদের দাও, আমার তো অনেক আছে, তোমার ওই সামান্যটুকু বৌদিকে দাও, ওই তো তোমার সেবা যত্ন করছে। আমি তো দূরে থাকি, কিছুই করতে পারি না। বিজন মাকে আশ্বস্ত করেছিল, তখন শাশুড়ির রোগ শয্যায়, জ্ঞান ছিল না বললেই চলে। একদিন মানুষই শাশুড়ির কানের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, ও মা, ওই বালা দুটো কোথায় রেখেছেন? আমার হাতে দেন। তখন কিছু হয়ে গেলে তো বাড়ি ভর্তি লোকের মধ্যে কে কোথায় কি নিয়ে যায় তার খেয়াল কে রাখবে? তার থেকে বরং এখন আমায় দেন, আমি তুলে রাখি, বোন এলে আমি ওকে দিয়ে দেব। ভানুমতি এতদিন পর্যন্ত বালাজোড়া নিজের বুক দিয়ে আগলে রেখেছিল। নিজের শেষ স্মৃতিটুকু মেয়েকে দিয়ে যেতে পারলেই ওনার শান্তি। মেয়েকে ভানুমতি বলেছিল, এবার খুকি তুই বালাজোড়া নিয়ে যা, আমার কবে কি হয়ে যায় কে জানে। তারপর তোকে ওরা যদি না দেয় তখন তো আমার আত্মা শান্তি পাবে না। মেয়ে নিরুৎসাহ দেখিয়ে বলেছিল, এখন তুমি ভোগ করো, পরের কথা এখন ভেবো না, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। ভানুমতি ছেলের বউকে বিশ্বাস করে বালাজোড়া ওর হাতে তুলে দিয়েছিল, কিন্তু সে কথা মানুষই একদিনের জন্য বিজনকে জানায়নি।
বরং বিজন মায়ের কাছে বালার কথা তুলতে গেলেই মানসী ওকে থাকবাড়ি দিয়ে থামিয়ে দিয়েছে। মানসীর বহুদিনের ঈপ্সিত ধন পেয়ে খুশিতে ডগমগ হয়ে গিয়েছিল। শাশুড়ির খাতির যত্ন বাড়িয়ে দিয়েছিল। বিজন বউয়ের মানসিক উন্নতিতে খুবই খুশি হয়েছিল। বিজনও ভেবেছে মায়ের এখন মাথা ঠিক নেই, কোনো কিছু মনে রাখতে পারে না, পরে দেখলেই হবে। এইভাবে বালার কথা ক্রমশ ধামাচাপা পড়ে গিয়েছিল। বিজন ভেবেছে ঘরের জিনিস ঘরেই আছে, আর মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে গেলে কাজের শেষে সেই বালাজোড়া বোনের হাতে তুলে দিয়ে নিজেকে ঋণমুক্ত করবে। অবশেষে একদিন মধ্যরাত্রে ভানুমতির সমস্ত বাহ্যিক জ্ঞান লুপ্ত হয়ে পরলোকে যাত্রা করলেন। আর বালাজোড়া সেই বাক্সের ভেতরে কাঠের কৌটোর মধ্যে খুব সাবধানে মানসী সকলের চোখকে ফাঁকি দিয়ে সযত্নে লুকিয়ে রেখে দিল। কেউ টের পেল না। মেয়ে মায়ের শেষ কাজে এলো, ফিরে চলেও গেল, কিন্তু মানসী আর মুখ দিয়ে বালা প্রসঙ্গে একটা কথাও খরচ করল না। আর বিজন বেচারা বউয়ের মিথ্যে কথা সত্যি ভেবে বোনের কাছে খুব দুঃখ প্রকাশ করল। মায়ের মৃত্যুর দিনই বিজন মানসীকে বালাজোড়া বাক্স খুলে নিজের কাছে রাখতে বলে। তখনই মানসী মিথ্যে গল্প ফাঁদে। বিজন বউকে মায়ের বালাজোড়া মায়ের ঘরের সেই কাঠের বাক্সে দেখতে বললে মানসী হাউমাউ করে চিৎকার করে কেঁদে ওঠে আর বিলাপ করতে থাকে, ওগো, মায়ের সেই বালাজোড়া বাক্সে আর নেই। কাজের বাড়ির সুযোগ নিয়ে সেই বালাজোড়াকেও চুরি করে নিয়েছে গো। এখন কি হবে? মায়ের সেই বালাজোড়া বোনকে দিতে না পারলে তো মায়ের আত্মা অতৃপ্ত থেকে যাবে। তুমি কিছু একটা করো। ও বোন, তুমি এসে দেখে যাও কৌটো খালি। মৌ কিন্তু মায়ের ঘরে যায়নি। ও বুদ্ধিমতী, তাই সব বুঝতে পেরে ও চুপ থাকলো। বিজন কিন্তু বউয়ের ছলনা বুঝতে পারল না, বোকার মতো হতবিহল হয়ে দাঁড়িয়ে থাকলো। বোনের কাছে দুঃখ প্রকাশ করলো আর কথা দিল কাজ মিটে গেলে আরও একবার ভালো করে মায়ের ঘর বাক্স সব খুঁজে দেখব, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। পেয়ে গেলেই আমি নিজে গিয়ে তোর হাতে মায়ের স্মৃতি তুলে দিয়ে আসব। বোন আর কথা বাড়ায়নি, চুপ করে দাদার কথাগুলো শুনে গেল আর মনে মনে হাসল। আর কাজ শেষে নিঃশব্দে নিজের বাড়ি ফিরে গেল। আজ সব নাটকের অবসান। এখন থেকে এই বাড়ি, ঘরদোর, বাক্স, কৌটো সব মানসীর। আর সেই বহুমূল্য অমূল্য রতন, যেটা মানসী এতদিন সবার চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে রেখেছিল, সেটাও এখন থেকে ওর। এর ভাগিদার আর কেউ নয়। এটা একান্তভাবে এখন থেকে মানসীর একার। মানসীর এখন একটাই চিন্তা, কিভাবে এই বহুমূল্য বালাজোড়া ও সবার সামনে বের করবে। সেই চিন্তায় ওর রাতের ঘুম উড়ে গেল। হাতের কাছে বহু ঈপ্সিত ধন পেয়েও মানসী ভোগ করতে পারছে না। ওর মনে শান্তি নেই। বালাজোড়া হাতে পড়ার জন্য হাত নিষ্পিস করে, মন আকুপাকু করে, কিন্তু মানসী অসহায়। মানসীর ঠাকুর একদিন ওর ইচ্ছে মতো সুযোগ করে দিল। ছোট মেয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ। মানসী ভালো শাড়ি পরেছে, কিন্তু হাত ফাঁকা। মানসী নিজেই লজ্জায় মরে যাচ্ছে। পরনে দামি শাড়ি, কিন্তু হাতে শুধু শাঁখা আর পলা। সিটি গোল্ডের চুড়ি আছে, বড় মেয়ে কিনে দিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মানসী হাত দেয়নি, ছুঁয়েও দেখেনি। সোনার বালা থাকতে কেউ সিটি গোল্ড পরে? এই বলে মনকে থামিয়ে রেখেছে। প্রতি রাতে মানসীর ডিউটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার শাশুড়ি মায়ের ঘরের দরজা খুলে খাটের তলা থেকে বাক্সটা টেনে বার করা। তারপর বাক্স খুলে বালাজোড়া নেড়েচেড়ে দেখে যথাস্থানে আবার রেখে খুব সাবধানে দরজা বন্ধ করে বিজনের পাশে গিয়ে ঘুমানোর ভান করা। এক কাজ এই 1 বছর ধরে করতে করতে মানসী ক্লান্ত হয়ে পড়েছে। এবারও এই নাটক থেকে মুক্তি চায়। বাকি জীবনটা এই বালাজোড়া হাতে দিয়ে ও স্বর্গসুখ উপভোগ করতে চায়। প্রতি রাতে মানসী ফোন দিয়ে আঁটে, মতলব কষে। ও একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। আজ সেই সুযোগ ওর হাতের মুঠোয় এসেছে। মানসী শাড়ি পরে ইচ্ছেকৃত দেরি করে। বিজনকে তাড়া দেয়। মানসী মুখ ভারী করে বলে, আমার বড় লোক বাড়ির বিয়েতে যেতে ইচ্ছে করে না। শুধু ভালো শাড়ি পরলেই হবে, গায়ে কোনো গয়না নেই। আমার ওদের সামনে খুব লজ্জা করে। ওরা সব কত গয়না পরে। বিজন মাথা নিচু করে থেকে মানসীর কথা শোনে। মানসী কিন্তু নিজের টাকার ব্যাগে ঠিক লুকিয়ে বালাজোড়া নিয়েছে আর বুকের মধ্যে লুকিয়ে রেখেছে।
রাস্তায় ইমিটেশনের দোকান দেখে মানসী বরকে একজোড়া ইমিটেশনের বালা কিনে দেওয়ার আবদার করে। বিজন কোনো বিরোধিতা করে না। বিজন এমনিতে খুব ভালো মানুষ, এক কথার ছেলে, সংসারের অত মার প্যাঁচ বোঝে না। আর এত বছরের বিবাহিত জীবন, তবুও মানসীর মনের খোঁজ পেল না। মানসীকে ঠিক বুঝে উঠতে পারল না। মানসীর মনে জিলিপির প্যাঁচ, সাদা কিছুর মধ্যেও মানসী কালো ছায়া দেখতে পায়। বিজন গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে মানসীর মনের মতো খুব সুন্দর একজোড়া ইমিটেশনের বালা কিনে দেয়। মানসীর ক্ষেত্র প্রস্তুত, এবার মাঠে নেমে খেলার পালা। মানসী আজ মনে প্রাণে খুব খুশি। ঈশ্বর আজ চোখ তুলে চেয়েছে, ওর বহুদিনের আশা পূরণ করেছে। মানসী গাড়িতে বসেই বিজনের চোখে ফাঁকি দিয়ে নিজের বুকের ব্যাগ থেকে সোনার বালা জোড়া পরে নিয়ে ইমিটেশনেরটা সেই ব্যাগে রেখে দিল। বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের ভিড়, চেনা জানা সকলের সঙ্গে বাক্যালাপ চলছে। ইতিমধ্যে ছোট মেয়ে, শাশুড়ি, যা সবাই এসে উপস্থিত। সকলেরই দৃষ্টি মানসীর বালা জোড়ার দিকে। ছোট মেয়ে যা তো প্রশংসা করেই বলল, বাহ, খুব সুন্দর ডিজাইন কাকিমা, তোমার হাতে দারুণ মানিয়েছে। মানসী কোনো উত্তর দেয় না, শুধু একটু শুকনো হাসি হেসে কথা পাশ কাটিয়ে যায়। বিজন দূরে দাঁড়িয়ে বউয়ের মিথ্যাচারিতা দেখে আর নিজেকে ওর ছোট মনে হয়। ছোট মেয়েও মায়ের হাতের দিকে তাকিয়ে বলে, কবে কিনলে মা? বাবা বানিয়ে দিয়েছে? কই, তুমি তো আমাকে বলনি। মানসী ইতস্তত করে, তারপর আমতা আমতা করে বলে, ওটা সোনা নয় রে মা, এটা ইমিটেশন। আমি তো শ্বশুর বাড়ির লোকের কাছে সত্যিটা বলতে পারিনি, কিছু মনে করিস না মা। মেয়ে মায়ের কষ্ট বোঝে, বলে, ঠিক আছে, তবে জিনিসটা খুব ভালো হয়েছে, একদম সোনার মতো চমকাচ্ছে। যাও যাও, আর দেরি করো না, এবার খেয়ে নাও। রাতের পর্ব চুকিয়ে বিজন মানসী বাড়ির দিকে রওনা দেয়। পথে দুজনেই নীরব থাকে, কেউ কারোর সঙ্গে একটা কথাও খরচ করেনি। বাড়ি এসে বিজনই প্রথম নীরবতা ভাঙল। বিজন বলল, তুমি ওদের সত্যিটা কেন বললে না? মানসী জিজ্ঞেস করে, কোন সত্যি? এই সত্যি তো, যে আমার একখানাও সোনার গয়না নেই। তাতে কি তোমার আর তোমার মেয়ের মর্যাদা বেড়ে যেত? না ওরা আমার দুঃখ দেখে কেঁদে বুক ভাসিয়ে দিত? সত্যি বলিনি, বেশ করেছি। হ্যাঁ, এটা সোনার। তোমার কাছে ইমিটেশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা সোনার থেকেও দামি। বিজন আর কথা বাড়ায় না, বিছানায় গা এলিয়ে দেয়। মানসী একটা কথা ভেবে আশ্বস্ত হয় যে ওর কেরামতি বিজন ধরতে পারেনি। নিজের বুদ্ধি আর বিদ্যার প্রতি মানসীর অগাধ আস্থা ছিল। এবার এই ঘটনার পর নিজের প্রতি কনফিডেন্স ওর আরও বেড়ে গেল। এখন কোথাও বেড়াতে গেলে মানসী বালাজোড়া পরে নেয়। তবে মানসীর দুটো কাজের মধ্যে সেরে রেখেছে, ননদের সঙ্গে সম্পর্ক একদম ছেঁটে ফেলেছে। আর শাশুড়ির ঘরে যে বিশাল ফটো বিজনের মায়ের মৃত্যুর পর টাঙিয়েছিল, সেটা ঘর থেকে বের করে বারান্দায় টাঙিয়ে দিয়েছে। মানসী প্রতি রাত্রে ঘরে ঢুকলেই গাটা কেমন যেন ছমছম করত, আর মনে হতো বুড়ি সব দেখছে। মানসীর মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করত, তাই এখন সেই ছবি বারান্দায় শোভা পায়। তবে মানসী খুব একটা ছবির দিকে তাকায় না। তবে সকাল সন্ধ্যে ঠাকুর পুজো করার সময় একটাই করজোড়ে মিনতি করে, ক্ষমা করে দিও, আমার অপরাধ ক্ষমা করে দিও। তবে বেশ কিছুদিন ধরে মানসী রাতে ঘুম হয় না, কি সব বাজে বাজে স্বপ্ন দেখে। সকালে বিজনকে বলে, ফোনে মেয়েদের বলে, একলা করে ছেলেকেও বলে, সবাই একই কথা বলে, দুপুরে ভুসভুস করে ঘুমাও, তবে রাতে কারোর ঘুম হয়? কারোর কথাতেই মানসীর মন ভরে না। একটা অতৃপ্তি, অস্বস্তি ও সারা শরীরকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। ইদানিং শরীরও ভালো যাচ্ছে না, আজ এখানে ব্যথা তো কাল ওখানে ব্যথা। বিজন তো অসুখের কথা শুনে শুনে ক্লান্ত। বিজন ওকে এবার বলেই দিয়েছে, তোমার মানসিক সমস্যা, মনের ডাক্তার দেখাও। মানসী চমকে ওঠে, ওর আবার মনের অসুখ হলো কবে? ওর শরীরে জ্বালা যন্ত্রণা আছে, ও সেটা মেনে নিয়ে ওর বাকি জীবনটা কাটিয়ে দেবে। তাই বলে ওর মনের রোগ হয়েছে, এটাও বিশ্বাস করতে নারাজ। গত কয়েক মাস ধরে মানসী ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন দেখে। সাদা চুল, সাদা শাড়ি পরা এক ছায়া ওর ঘুমের মধ্যে আসে। ওকে হাত পা নেড়ে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। ওকে ইশারায় বোঝাতে চায়। মানসী কিছু বুঝতে পারে না। যত মানসী ওর নাগাল পেতে চায়, সেই ছায়া শরীর ততই দূরে সরে যায়।
মানুষের ভয় হয়, ঘুম ভেঙে যায়। সেই দিন রাত্রে তো মানুষই বিজনকে ঘুম থেকে তুলে এক অদ্ভুত শব্দ শোনার জন্য ঘরের বাইরে বারান্দায় নিয়ে আসে। বিজন কিছু বুঝতে পারে না, তবে মানুষই পরিষ্কার একটা মেয়েলি স্বরের কান্না শুনতে পায়। সেই কান্নার আওয়াজ খুবই মর্মবিদারী। মানুষই সেই রাতে আর ঘুমাতে পারেনি। দিনের পর দিন মানুষই রাতগুলো বিনিদ্র কাটে। আজকাল মানুষে ঘুমোতে ভয় পায়, কারণ মানুষে জানে ও ঘুমোলেই সেই ছায়া শরীর ও স্বপনে আসবে আর ওকে হাত পা নেড়ে কিছু বলতে চাইবে। জেগে থাকলেও সেই বিপন্ন কান্নার রোল ওর জাগরণের পথে কাঁটা হয়ে ওকে বিদ্ধে থাকে। এক কথায় শয়নে স্বপনে মানুষেরা শান্তি নেই। সব সময় একটা আতঙ্ক আর ভয় ওকে ক্রমশ গ্রাস করতে থাকলো। বিজন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সেই রকম কোনো বড় বা জটিল অসুখের খোঁজ দিতে পারল না। এদিকে দিন দিন ওর শরীর ভেঙে যাচ্ছে। দিনে একা বাড়িতে গা ছমছম করে, আর রাতে এক অদ্ভুত ছায়া শরীর ওর সমস্ত চেতনা মন শরীরকে বিষাক্ত করে তোলে। আজকাল ওর কিছুই খেতে ইচ্ছে করে না, খেতেও তেমনভাবে পারে না। সংসারের কাজ করতেও অনীহা। বিজন কিছুটা সামলে দেয়। বিজন মায়ের মন ভালো করার জন্য মেয়েদের কিছুদিনের জন্য তাদের কাছে ডেকে নেয়। বড় মেয়ে ছোট মেয়ে পালা করে আসে, মাকে বোঝায়। বড় মেয়ে মাকে জিজ্ঞেস করে, মা, ঠাকুরমা সেই বালা জোড়া আর পাওয়া যায়নি বলো? কে যে নিল ভগবানই জানে, তবে যেই নিক ওই বালা সে ভোগ করতে পারবে না। ঠাকুরমা ওটা পিসিকে দিতে চেয়েছিল, কিন্তু দিতে পারিনি। ঠাকুরমার আত্মা শান্তি পায়নি। মানুষে চুপ করে শোনে। ছোট মেয়েও বলে ওঠে, হ্যাঁ মা, ওটার ভালো করে খোঁজ করনি? পিসি কি ভাবলো বলো তো মা? সত্যি তো, পিসি বাবার সম্পত্তির কানা করেও নেয়নি। আর বিয়ের সময় দাদু পিসিকে সেইভাবে কিছুই দেয়নি। দাদু সব কিছু বাবাকে দিয়ে গেছে। বালাজোড়া যদি না পেয়ে থাকো, তবে বাবার টাকা পয়সা হলে বা কিছু বিক্রি করে বাবার অন্তত পিসিকে কিছু দেওয়া উচিত। মানুষে চুপ করে শোনে। ছোট মেয়ে বড় মেয়ে কিছুদিন থেকে নিজের নিজের ঘরে ফিরে যায়, কিন্তু মানসীকে এক অদ্ভুত অস্থিরতার সাগরে ভাসিয়ে দিয়ে যায়। ওর মন ক্রমশ আরও বেশি অশান্ত, অতৃপ্ত, বিষণ্ণ হয়ে পড়ে। নিজেকে কিভাবে সংশোধন করবে সেই চিন্তাই ওকে পেয়ে বসে। কিন্তু সেই গোপন সত্য মানুষই বিশ্বাস করে কার কাছে উজাড় করে দেবে? বিজনকে বলবে? তবে বিজন তো ওকে ঘৃণা করবে। মেয়েদের বলবে? ওরাও তো ওকে তিরস্কার করবে। তবে নিজের গর্ভধারিণী মাকে বলবে? ওর বিশ্বাস, যে মা ওকে জন্ম দিয়েছে, 10 মাস পেটে ধরেছে, সে আর যাই করুক ওকে ঘৃণা করবে না, আর তিরস্কার করে দূরে সরিয়ে দেবে না। মানুষে মন পরিবর্তনের জন্য বিজনের কাছে মায়ের বাড়ি যাওয়ার বায়না করে। বিজন অনুমতি দেয়। মানুষে জন্মদাত্রী মায়ের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বলে। মা মেয়ের দুঃখ বোঝেন, কিন্তু তাই বলে একজনের প্রাপ্য জিনিস তাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে নেওয়াকে তিনি কোনো মতেই ভালোভাবে নেন না। মা তো সব শুনে আকাশ থেকে পড়েন, মেয়েকে ভৎসনা করেন এবং মানুষের যে গুরুদোষে দুষ্ট সেটা ওকে ভালো করে বুঝিয়ে দেন আর আত্মশুদ্ধির ব্যবস্থা করতে বলেন। মানুষে বাড়ি ফিরে আসে, মন চঞ্চল, শরীর রোগ জর্জর। বিজনের শরীরও ক্রমশ ভেঙে যেতে লাগলো। সংসারে সুখ শান্তি কিছুই নেই। ছেলেটারও মতিগতি ভালো নয়, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। পড়াশোনার কথা বলতে গেলেই মেজাজ দেখায়, সুযোগ পেলেই মাকে 2-4 কথা শুনিয়ে দেয়। মানুষই মনের সঙ্গে আর লড়াই করতে পারছে না। ও গ্রামের ওঝা গুণিনদের বাড়িতেও যায়, ওরা ওকে ঝাড়ফুঁক করে। সবই কিন্তু বিজনের চোখের আড়ালে ঘটতে থাকে, কিন্তু শারীরিক মানসিক কোনো রকম উন্নতি হয় না। মানুষের দিনের শান্তি আর রাতের ঘুম উদাও। মানুষই একদিন বিজনের কাছে ননদের বাড়ি যাওয়ার বায়না করল। বিজন তো সব শুনে অবাক, তবে মনে মনে খুব খুশি হলো। বিজন মনে মনে ভাবল, তাতে যদি মানুষের মনটা একটু পরিবর্তন হয় সেটা তো ভালোই। সেই মতো একদিন সকালবেলা মানুষই ওর ঘরের গৃহদেবতাকে আর বারান্দায় টাঙানো ছবিটাকে করজোড়ে প্রণাম করে ননদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, সঙ্গে সারথি বিজন। বোন তো বহুদিন পর দাদা বৌদিকে পেয়ে খুব খুশি। দাদা বৌদির জন্য রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করলো। বিজন আর মানুষী দুজনেই খুব খুশি। আর মা চলে যাওয়ার পর বাবার বাড়ির খড়কুটোর সংস্পর্শেও আসেনি।
আজ রক্তের সম্পর্কে ছোঁয়া পেয়ে ওরও যেন আনন্দ ধরছে না। যাই হোক, বিদায়বেলা আসন্ন। বিদায়বেলায় মানসী ননদের হাত দুটি নিজের হাতে নিয়ে বুকের মধ্যে সযত্নে রাখা ব্যাগের মধ্যে রাখা বালাজোড়া মৌয়ের হাতে পরিয়ে দেয়। মৌ হতবিহ্বল হয়ে যায়। বিজন ভুরু কুঁচকে দেখে। বিজনের চোখে মুখে জিজ্ঞাসা। মানসী ভাই বোনের চোখের ভাষা বুঝতে পেরে বলে ওঠে, এটা আমার কাছে ছিল, আমার মায়ের দেওয়া উপহার। ভুল করে এতদিন আমি আমার কাছে রেখেছিলাম, এখন থেকে এটা তোমার। এটা হাত থেকে কোনো দিনও খুলবে না। এটা তোমার দাদা বৌদির আশীর্বাদ, ভালোবাসার শুভেচ্ছা, সব কিছু। মৌ চুপ করে থাকে। বৌদিকে কোনো প্রশ্নবাণে জর্জরিত করতে ওর মন চায়নি। ভালোবাসার উপহার ওকে ওর বৌদি দাদা দিয়েছে, এই অনুভূতিতেই ও নিজেকে নিমজ্জিত করে রাখতে চায়। ওরা বাড়ি ফিরে আসে। বিজন ঘরে বসে মানসীর গায়ে হাত রেখে বলে, ওই বালাজোড়া কার? তুমি কোথায় পেলে? ওটাই কি মায়ের সেই বালা? মানসী কোনো উত্তর দিতে পারে না। বিজনের পায়ে মাথা রেখে কাঁদতে থাকে। নীরবতায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বিজন ওকে কাছে টেনে নেয়, আর কোনো প্রশ্ন করে না। ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, সব দোষ আমার। আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি, তবে তুমি তোমার ভুল সংশোধন করেছ, আমি খুব খুশি। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার মৃত্যুর আগে যেভাবেই হোক ওই রকম বালা তৈরি করে দেব। তুমি বিশ্বাস করো। মানসী কোনো কথা বলে না। বরকে নিয়ে বারান্দায় বেরিয়ে আসে। ওর শাশুড়ি মায়ের ছবির সামনে করজোড়ে দাঁড়ায় আর বলে, মা, তুমি আমায় ক্ষমা করো। আমার সংসার আবার আগের মতো করে দাও। আমি লোভকে জয় করেছি, আর আমার স্বর্ণতৃষ্ণা নেই। আমি ভালোভাবে বাঁচতে চাই, সেই অধিকারটুকু কেড়ে নিও না মা। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন ঠিক আগের মতো দুধে ভাতে দিন যাপন করতে পারি। একটা ছায়া শরীর যেন দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল, সব দেখছিল। আস্তে আস্তে সেই ছায়া শরীর ধোঁয়ায় মিলিয়ে গেল, আর সারা বাড়িতে রেখে গেল এক অদ্ভুত মিষ্টি ধুনোর গন্ধ, যেটা ভানুমতির বিশেষ পছন্দ ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।